স্ট্যাটিস্টিক্যাল মেথডস। আজকে তারিখ হচ্ছে 19/2/2021। ক্লাস নিচ্ছি আমি এসটি। এই হচ্ছে সমস্যা, টাইমে আসবে না, বলতেই থাকবে। ঠিক আছে, স্ট্যাটিস্টিক্যাল মেথডস তার প্রথম পার্টটা কি ছিল? সিলেবাস খোলো। ওকে, আচ্ছা, বই তোদের কাছে যে প্র্যাকটিক্যাল বইগুলো আছে, তোরা যেগুলো কিনেছিস, বাংলা ভার্সন, আমি আশিস সরকার, ইংরেজি ভার্সনের জন্য আশিস সরকার, এনজি দাস, এসপি গুপ্তা। আশিস সরকার প্র্যাকটিক্যাল জিওগ্রাফি, এনজি দাস এটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল মেথডস। হ্যাঁ, স্ট্যাটিস্টিক্যাল মেথডস। আর হচ্ছে এসপি গুপ্তা, এটাও স্ট্যাটিস্টিক্যাল মেথডস। এই তিনটে ইংরেজি বই পড়লেই চলবে, এর বাইরের দরকার নেই। আর বাংলার জন্য প্র্যাকটিক্যাল বই, ব্যবহারিক ভূগোল, যেগুলো তোরা কিনেছিস, শঙ্কর অধিকারী হোক বা আশিক আহমেদ হোক বা যুধিষ্ঠির হাজরা হোক, সেটা ওকে। তার বাইরে আপাতত কোনো বই কেনার দরকার নেই, ঠিক আছে? ব্যবহারিক ভূগোল যেগুলো বললাম, ওকে, ঠিক আছে। ভূগোলে স্ট্যাটিস্টিক্স, প্রথমে আমরা তাহলে বুঝবো স্ট্যাটিস্টিক্স জিনিসটা কি। হোয়াট ইজ স্ট্যাটিস্টিক্স? এনি আইডিয়া? স্যার, নমুনার পরিমাপকে তো স্ট্যাটিস্টিক্স বলা হয়। নমুনা পরিমাপকে না, স্ট্যাটিস্টিক্স শব্দটা সাধারণত দুটো অর্থে ব্যবহৃত হয়। একটা হচ্ছে ন্যারো সেন্স, হ্যাঁ, আর একটা হচ্ছে ব্রড সেন্স। ন্যারো সেন্সে স্ট্যাটিস্টিক্স বলতে বেসিক্যালি যেটা বোঝায় সেটা হচ্ছে ডেটা, অর্থাৎ ন্যারো সেন্সে স্ট্যাটিস্টিক্স ইজ similar with the meaning of data, that is facts and figures, ঠিক আছে? সেট অফ ফ্যাক্টস এন্ড ফিগার্স, সেটা আমরা ন্যারো অর্থে স্ট্যাটিস্টিক্স বলে থাকি। তোরা জেনে থাকবি যে বিভিন্ন যে সরকারি রিপোর্ট প্রতি বছর বের হয়, সেখানে আমরা বলে থাকি এগ্রিকালচারাল স্ট্যাটিস্টিক্স বলো, ইন্ডাস্ট্রিয়াল স্ট্যাটিস্টিক্স কি, ডেভেলপমেন্ট স্ট্যাটিস্টিক্স কি, তার মানে বেসিক্যালি পরিসংখ্যান জানতে চাইছি। তাহলে ন্যারো সেন্সে স্ট্যাটিস্টিক্স মানে হচ্ছে পরিসংখ্যান, অর্থাৎ data, set of observation related to anything. Broad sense, statistics is a discipline, or science, branch of science, or branch of applied mathematics. তার কাজ কি? ডিলিং উইথ কালেকশন, tabulation, manipulation, processing, representation, analysis, and drawing inference based on the data. এই যতগুলো অ্যাক্টিভিটিস বললাম, অর্থাৎ ডেটা কালেকশন, ডেটা প্রসেসিং, ডেটা ম্যানিপুলেশন, ডেটা রিপ্রেজেন্টেশন, অর্থাৎ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, ডেটা ট্যাবুলেশন, ক্লাসিফিকেশন, অ্যানালিসিস, অ্যান্ড ইনফারেন্স drawn from the data, এই যাবতীয় প্রক্রিয়া রিলেটেড যে সায়েন্স বা ব্রাঞ্চ অফ সায়েন্স বা ব্রাঞ্চ অফ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স, সেটাকে আমরা স্ট্যাটিস্টিক্স বলি, ঠিক আছে? এইবার প্রশ্ন হচ্ছে যে স্ট্যাটিস্টিক্স কেন প্রয়োজন আর ভূগোলের স্ট্যাটিস্টিক্স এর কি কাজ? দুটো প্রশ্ন। আচ্ছা, তার আগে আমি একটু বলে দিই যে স্ট্যাটিস্টিক্স যে ব্রাঞ্চ অফ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স বা ব্রাঞ্চ অফ সায়েন্স, তার বৈশিষ্ট্যগুলো কি কি। প্রথম বৈশিষ্ট্য যেটা আমি বলবো, এগুলো নোট করিস, হ্যাঁ? আমি ভিডিও রেকর্ডিং দিয়েছি, জানি না ভিডিও রেকর্ডিং হবে কিনা, ওটা প্রসেসিং করতে করতে অনেক সময় নিচ্ছে, আমার ল্যাপটপে কি সমস্যা হয়েছে আমি জানি না, একটা ভিডিও প্রসেস করতে অনেক টাইম নিচ্ছে, এই জন্য সব ভিডিও আমি আপলোড করতে পারবো বলে মনে হয় না, তো ওই জন্য নোট করবি। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে স্ট্যাটিস্টিক্স আর এগ্রিগেট অফ ফ্যাক্টস, অর্থাৎ স্ট্যাটিস্টিক্স মানেই হচ্ছে বিভিন্ন ফ্যাক্টস বা বিভিন্ন ঘটনা সম্পর্কিত যে তথ্য, তার সমাহার, অ্যামালগামেশন অফ দ্য ফ্যাক্টস এন্ড ফিগার্স। এটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স এর প্রথম বৈশিষ্ট্য, অর্থাৎ ডেটা ছাড়া স্ট্যাটিস্টিক্স এর কিছু নেই। স্ট্যাটিস্টিক্স মানেই হচ্ছে ডেটা, এবং সেই ডেটা দিয়ে যাবতীয় কাজ করা। ওকে, তাহলে প্রথম বৈশিষ্ট্য এগ্রিগেট অফ ফ্যাক্টস। 2 নম্বর হচ্ছে স্ট্যাটিস্টিক্স আর এফেক্টেড টু এ মার্কড এক্সটেন্ট বাই
মাল্টিপ্লিসিটি অফ কজেস। অর্থাৎ স্ট্যাটিস্টিক্স এর যে পরিসংখ্যানের কথা বলা হচ্ছে সেই পরিসংখ্যান বিভিন্ন সুনির্দিষ্ট বিষয় দ্বারা প্রভাবিত হয়। স্ট্যাটিস্টিক্স এর যে পরিসংখ্যানের কথা বলা হচ্ছে সেই পরিসংখ্যান বিভিন্ন বিষয় দ্বারা প্রভাবিত হয় এবং সেই প্রভাব স্ট্যাটিস্টিক্স পরিমাপ করে থাকে। স্ট্যাটিস্টিক্স মানেই হচ্ছে এনি কাইন্ড অফ নিউমেরিক এক্সপ্রেশন, অর্থাৎ সংখ্যায় প্রকাশ করা। এটাই হচ্ছে স্ট্যাটিস্টিক্স এর মূল বৈশিষ্ট্য। সংখ্যাহীন কোন অ্যানালিসিস স্ট্যাটিস্টিক্স এ আছে? নেই। এভরিথিং ইজ রিলেটেড টু নিউমেরিক এক্সপ্রেশন। স্ট্যাটিস্টিক্স এ আমরা সবকিছু সংখ্যায় প্রকাশ করে থাকি, সেটা সম্পর্ক হোক, সেটা ডিসপারশন হোক, সেটা কেন্দ্রীয় প্রবণতা বা সেন্ট্রাল টেন্ডেন্সি হোক, বা এনিথিং এলস, সংখ্যায় প্রকাশ করে থাকি। ওকে, তাহলে statistics are numerically expressed. Next কি? Statistics should be enumerated or estimated according to reasonable standard or accuracy. অর্থাৎ এই যে স্ট্যাটিস্টিক্স এ বলা হচ্ছে যে প্রভাবিত হয় বিভিন্ন কারণ দ্বারা, পরিসংখ্যান প্রভাবিত হয়, তারপরে বলা হচ্ছে যে নিউমেরিক্যাল এক্সপ্রেশন করা, এক্সপ্রেশন হচ্ছে স্ট্যাটিস্টিক্স এর মূল বিষয়। আর যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে স্ট্যাটিস্টিক্স এ আমরা যা কিছু নিউমেরিক্যালি প্রকাশ করি না কেন, যা কিছু মেজারমেন্ট করি না কেন, সেটা কিন্তু একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ড মেনে হতে হবে এবং তার অ্যাকিউরেসি লেভেল একটা নির্দিষ্ট জায়গাতে থাকতে হবে। বুঝে গেল? অর্থাৎ নির্দিষ্ট অ্যাকিউরেসিতে নির্দিষ্ট স্ট্যান্ডার্ড মেনে স্ট্যাটিস্টিক্স এর মেজারমেন্ট গুলো হয়ে থাকে। নেক্সট বৈশিষ্ট্য কি? স্ট্যাটিস্টিক্স should be collected in a systematic manner for predetermined purposes. অর্থাৎ স্ট্যাটিস্টিক্স এ যে পরিসংখ্যানগুলো আমরা ব্যবহার করি, সেই পরিসংখ্যানগুলো যখন আমরা সংগ্রহ করি বা বিভিন্ন পরিমাপের মাধ্যমে যে পরিসংখ্যানগুলো যখন আমরা বের করি, সেক্ষেত্রে প্রিডিটারমাইন্ড, আগে থেকে আমাদের একটা চিন্তা ভাবনা থাকে যে আমি কি বিষয়ে তথ্য সংগ্রহ করব, কোথা থেকে করব, কিভাবে করব। প্রিডিটারমাইন্ড পারপাস সেট থাকে। আর সিস্টেমেটিক ওয়েতে আমরা ডেটাটাকে সংগ্রহ করি, হ্যাপাজার্ডলি এলোমেলো ভাবে যেখান থেকে পারলাম নিয়ে নিলাম, সেটা স্ট্যাটিস্টিক্সে সেই পরিসংখ্যানের কোনো দাম নেই। কারণ স্ট্যাটিস্টিক্স যখন কোনো পরিসংখ্যান নিয়ে কাজ করে, সেই পরিসংখ্যানের উৎস, সেই পরিসংখ্যানটা কোথা থেকে এসছে, কি পদ্ধতিতে এসছে, সেটা কিন্তু স্ট্যাটিস্টিক্সের জানা দরকার। আদারওয়াইজ স্ট্যাটিস্টিক্স সেই ডেটা দিয়ে কোনো রকম অ্যানালিসিস করে কোনো আলটিমেটলি কোনো রেজাল্ট দিতে পারবে না। ওকে, আর লাস্ট যেটা বলবো, statistics should be placed in relation to each other. অর্থাৎ স্ট্যাটিস্টিক্স এ যে সমস্ত পরিসংখ্যানগুলোর কথা বলা হয়, সেগুলো একে অপরের সঙ্গে যে সম্পর্ক যুক্ত থাকে, সেই সম্পর্কটাকে আমরা স্ট্যাটিস্টিক্স এর মাধ্যমে প্রকাশ করে থাকি। ওকে, বোঝা গেল তাহলে ক্যারেক্টারিস্টিক্স অফ স্ট্যাটিস্টিক্স। নেক্সট, what are the functions? What are the functions of statistics as a branch of science? Croxton and Cowden. Croxton and Cowden, দুজন বিখ্যাত স্ট্যাটিস্টিশিয়ান, তারা স্ট্যাটিস্টিক্স এর যে ফাংশন গুলো সেটাকে ভাগ করেছেন। কি কি? এক নম্বর হচ্ছে কালেকশন অফ ডেটা, অর্থাৎ তথ্যের সংগ্রহ, আমি একদম সংজ্ঞায় যেটা বলেছিলাম। 2 নম্বর হচ্ছে রিপ্রেজেন্টেশন অফ ডেটা, অর্থাৎ সেই তথ্যটাকে সংগ্রহ করে তার রিপ্রেজেন্টেশন, সেই রিপ্রেজেন্টেশনটা 2 রকম ভাবে হতে পারে, 3 রকম ভাবে হতে পারে। কি কি? টেক্সট রিপ্রেজেন্টেশন, অর্থাৎ ভাষায় প্রকাশ। 2 নম্বর হচ্ছে ট্যাবুলার রিপ্রেজেন্টেশন, অর্থাৎ টেবিল আকারে প্রকাশ। বিভিন্ন সরকারি যে সমস্ত গভর্নমেন্ট রিপোর্ট গুলো আমরা পেয়ে থাকি, সেগুলো বেসিক্যালি সেই তথ্যগুলো টেবিলে সাজানো থাকে, সেটা সেন্সাস ডেটা হোক বা যে কোনো গভর্নমেন্ট বা নন গভর্নমেন্ট বা কোনো প্রাইভেট অর্গানাইজেশন স্ট্যাটিস্টিক্স যাই বলি, সেই প্রক্রিয়া, এই টেবিলে রিপ্রেজেন্টেশন করার প্রক্রিয়াটাকে আবার বলা হয় ট্যাবুলেশন। সেটাও সিলেবাসে আমরা পরে পড়ব। আর লাস্টলি হচ্ছে ডায়াগ্রামেটিক বা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। ঠিক আছে, অর্থাৎ চিত্রের মাধ্যমে বা গ্রাফের মাধ্যমে উপস্থাপন। এই 3টে ভাবে ডেটা স্ট্যাটিস্টিক্স এর রিপ্রেজেন্টেশন হয়ে থাকে। আচ্ছা, নেক্সট হচ্ছে ডেটা প্রসেসিং এন্ড ডেটা চেকিং।
এটা স্ট্যাটিস্টিক্স একটা স্পেসিফিক কাজ। বিশেষ করে গবেষকরা যখন তথ্য সংগ্রহ করে, তারা সেই তথ্যের রিপ্রেজেন্টেশন বা যে কোনো রকম অ্যানালিসিস এর আগেই তারা কিন্তু ডেটা চেকিং করে বা ডেটা প্রসেসিং করে, যাতে করে সেই ডেটা থেকে বেসিক কিছু ক্যারেক্টারিস্টিক্স জেনারেট করা যায়। আর সেখানে যদি কোনো এক্সট্রিম ভ্যালু থাকে সেগুলোকে বাদ দিয়ে দেওয়া হয়, বা সেই ডেটাতে যদি কোনো মিসিং থাকে সেটাকে খুঁজে বার করা হয়, এইগুলো করা হয়। আচ্ছা, নেক্সট হচ্ছে অ্যানালিসিস অফ ডেটা, অর্থাৎ তথ্যের বিশ্লেষণ। সেই অ্যানালিসিস হতে পারে ইউনিভেরিয়েট, অর্থাৎ একটা ভেরিয়েবল যদি আমি সংগ্রহ করি তাহলে সেই একটা ভেরিয়েবলের বিভিন্ন রকম বিশ্লেষণ আমরা করে থাকি, সেটাকে বলা হয় ইউনিভেরিয়েট অ্যানালিসিস। আর যখন দুটো ভেরিয়েবল নেওয়া হয়, অর্থাৎ একই ইন্ডিভিজুয়াল থেকে দুটো ভেরিয়েবল নেওয়া হয়, তখন সেটাকে বলা হয় বাইভেরিয়েট অ্যানালিসিস। আর যদি দুইয়ের অধিক ভেরিয়েবল একসঙ্গে থাকে তখন সেটাকে বলা হয় মাল্টিভেরিয়েট অ্যানালিসিস। আমি উদাহরণ হিসেবে বলছি যে একটা গৌড় কলেজের জিওগ্রাফি থার্ড সেমিস্টার স্টুডেন্ট যারা সেকেন্ড সেমিস্টার থেকে থার্ড সেমিস্টারে উঠলো, তাদের সেকেন্ড সেমিস্টারের ফাইনাল সেমিস্টারের মার্কস সেটা আমার কাছে আছে। এবার সেখান থেকে আমি যদি অ্যানালিসিস করি, তাহলে সেখান থেকে হাইয়েস্ট মার্কস কত এসছে, লোয়েস্ট কত এসছে, পার্সেন্টেজ বের করছি, হাইয়েস্ট লোয়েস্ট ডিফারেন্স কত এসছে, গড় কত অর্থাৎ টেন্ডেন্সি বের করছি, মধ্যমান কত, তারপরে রেঞ্জ কি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি, ইত্যাদি ইত্যাদি আমরা অনেক ধরনের ক্যালকুলেশন করতে পারি। ইউনিভেরিয়েট। বাইভেরিয়েট কি, থার্ড সেমিস্টারে এই সেকেন্ড সেমিস্টারে যে ফাইনাল ইয়ার মার্কস, সেটা আমি ওই সেকেন্ড সেমিস্টারের প্রতিটি স্টুডেন্টের যে অ্যাভারেজ পার্সেন্টেজ, ক্লাস অ্যাটেন্ডেন্সের জন্য যে পার্সেন্টেজ, সেটার সঙ্গে যদি সম্পর্ক তৈরি করি, তখন সেটা হয়ে যাবে বাইভেরিয়েট অ্যানালিসিস। আর মাল্টিভেরিয়েট অ্যানালিসিস কি, দুইয়ের অধিক যখন ভেরিয়েবল থাকে। এক্ষেত্রে দু রকম হতে পারে, একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর একাধিক ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, অথবা কেউ ইন্ডিপেন্ডেন্ট নয় কেউ ডিপেন্ডেন্ট নয়, প্রত্যেকের সঙ্গে যুক্ত আছে, সেটাও একটা অ্যানালিসিস হয়। সেগুলো মাল্টিভেরিয়েট অ্যানালিসিসের মধ্যে পড়ে। সিলেবাসে মাল্টিভেরিয়েট অ্যানালিসিস নেই, ওটা মাস্টার ডিগ্রিতে যারা যাবে তারা পড়বে। এছাড়া স্ট্যাটিস্টিক্সের যে অ্যানালিসিস, টাইম ডিপেন্ডেন্ট অ্যানালিসিসও হয়ে থাকে, অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে ওই বিভিন্ন পরিসংখ্যান কিভাবে পরিবর্তিত হচ্ছে তার ট্রেন্ড বের করা, সেটাও একটা অ্যানালিসিস, যেটাকে টাইম সিরিজ অ্যানালিসিস বলা হয়। আর একটা হয় স্পেশাল স্ট্যাটিস্টিক্স, অর্থাৎ স্পেশাল স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস। বর্তমানে জিওগ্রাফিতে এই স্পেশাল স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিসের ব্যবহার প্রচন্ড মাত্রায় বেড়েছে, যেখান থেকে রিজিওনাল সায়েন্স বলে যে ডিসিপ্লিন সেটা বেরিয়ে এসেছে, অর্থাৎ রিজিওনাল জিওগ্রাফি এবং স্পেশাল অ্যাপ্রোচ, এই দুটোকে এক করলে যেটা আসে সেটা হচ্ছে রিজিওনাল সায়েন্স। বেসিক্যালি ভূপৃষ্ঠের উপরে যে ঘটনাগুলো ঘটছে, একটা বিভিন্ন জায়গার মধ্যে যে ঘটনাগুলো ঘটছে, একই ঘটনা বিভিন্ন স্পেসে ঘটছে, বিভিন্ন জায়গাতে ঘটছে, তাদের মধ্যে সম্পর্ক, তাদের মধ্যে প্যাটার্ন যদি আমি আলোচনা করি এবং সেখানে যদি স্ট্যাটিস্টিক্স এর ব্যবহার করি, সেটাকে বলা হয় স্পেশাল স্ট্যাটিস্টিক্স। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি স্ট্যাটিস্টিক্স এর অ্যানালিসিস। আর নেক্সট যেটা স্ট্যাটিস্টিক্স করে থাকে সেটা হচ্ছে ড্রয়িং ইনফারেন্স, মানে হচ্ছে প্রেডিকশন, অর্থাৎ এক্সিস্টিং ডেটা এবং তার উপরে ভিত্তি করে বেসিক কিছু অ্যানালিসিস করে যে পপুলেশন থেকে ডেটাটা সংগ্রহ করা হয়েছে সেই পপুলেশন সম্পর্কে অনুমান বা ভবিষ্যৎবাণী করা, প্রেডিকশন করা। ঠিক আছে, এটাকে বলা হয় ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। এটা স্ট্যাটিস্টিক্স এর একটা আলাদা ব্রাঞ্চ। একটাকে বলা হয় ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, আর একটাকে বলা হয় ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। এই প্রেডিকশন রিলেটেড যত অ্যানালিসিস আছে সেগুলো সব ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স এর মধ্যে পড়ে। আর তার আগে আমি যা যা বললাম, ইউনিভেরিয়েট, বাইভেরিয়েট, মাল্টিভেরিয়েট, যেখানে ডেটা রয়েছে সেই ডেটার উপরে ভিত্তি করে আমি তার ক্যারেক্টারিস্টিক্স, তাদের মধ্যে সম্পর্ক ইত্যাদি ইত্যাদি মেজার করে স্ট্যাটিস্টিক্যালি বের করছি, সংখ্যায় প্রকাশ করছি, সেগুলো সবই হচ্ছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এর পার্ট। ঠিক আছে, এই হচ্ছে স্ট্যাটিস্টিক্স এর প্রধান কাজ। এইবার প্রশ্ন হচ্ছে যে যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স এর কাজ, এই গুরুত্বটা কোথায়, ওভারঅল ইম্পর্টেন্স অফ স্ট্যাটিস্টিক্স। কেন এবার স্ট্যাটিস্টিক্স ডিসিপ্লিনটা এলো, সাবজেক্টটা এলো, কি দরকার ছিল? স্ট্যাটিস্টিক্স এর যেটা কি বলবো মূল রোল, সেটা হচ্ছে ডেটা ক্যান স্পিক। বলা হয় স্ট্যাটিস্টিক্স ডেটাকে কথা বলায়, অর্থাৎ স্ট্যাটিস্টিক্স হচ্ছে এমন একটা ডিসিপ্লিন, এমন একটা সায়েন্স যে পরিসংখ্যানকে
কথা বলতে সাহায্য করে। ব্যাপারটা কিরকম? মালদা জেলার ওল্ড মালদা ব্লকের 12 মাসের রেইনফল ডেটা আমার কাছে আছে, টেবিলে সাজানো আছে। হোয়াট ডাজ ইট মিন? সেই টেবিল থেকে কেউ কিছু বুঝতে পারবে? যারা কিছুই বোঝে না তারা কিছু বুঝতে পারবে? টেবিল থেকে বুঝতে পারবে না। এইবার এখানে যদি স্ট্যাটিস্টিক্স এর ব্যবহার করি, সেখান থেকে আমি গড় বের করলাম, সেখান থেকে আমি মিডিয়ান বের করলাম, সেখান থেকে আমি রেঞ্জ বের করলাম, সেখান থেকে আমি হাইয়েস্ট লোয়েস্ট বের করে বলে দিলাম। তাহলে ওই 12 মাসের ডেটা থেকে আরো অনেকগুলো তথ্য এলো, যেগুলো একটা ইনফরমেশন আমাদের সামনে তুলে ধরছে। আমরা মুখ দিয়ে কি বলি যখন কথা বলি? কিছু তো একটা বিষয় নিয়ে কথা বলি, অর্থাৎ কোনো একটা বিষয় সম্পর্কে মানুষ আমার মুখ থেকে জানতে পারছে আমি যখন কথা বলছি। তো স্ট্যাটিস্টিক্স ওই কাজটাই করছে। এ সেট অফ অবজারভেশন, যারা মানে শুধু অবজারভেশন গুলো আমার কাছে যখন আছে কিচ্ছু বুঝতে পারছি না, কিন্তু সেই অবজারভেশন থেকে যখন আমি ধরে ধরে আরো অনেকগুলো ইনফরমেশন তুলে আনছি, বের করে আনছি, তখন সেই যে ডেটাটা আমার কাছে ছিল তার চরিত্র সম্পর্কে আমি বুঝতে পারছি। কি তাই তো? ডেটা ক্যান স্পিক। এরা এটা কি করছে? স্ট্যাটিস্টিক্স। এখানে আছে স্ট্যাটিস্টিক্স এর প্রয়োজনীয়তা, গুরুত্ব। আর কি, আমরা অনেক সময় অনেক কিছু বলি, এই এটার সঙ্গে এটা সম্পর্ক আছে, কিন্তু সবটাই তো হয় অনুমানের উপর ভিত্তি করে হয়, না হলে জাস্ট এক্সপিরিয়েন্স করছি, অভিজ্ঞতার ভিত্তিতে একটা স্টেটমেন্ট দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, পাহাড়ি অঞ্চলে জনঘনত্ব কম হয়, সমভূমি অঞ্চলে বেশি হয়। কেন কম হয়, কেন বেশি হয়, তার কারণ আমরা লিখছি, কিন্তু সেগুলো কি, তার এক্সপ্রেশনটা কথায় প্রকাশ করে বলছি। যদি লজিক্যালি বলতে হয়, যদি সুনির্দিষ্ট তথ্যের নিরিখে বলতে হয়, কতটা সম্পর্ক রয়েছে সংখ্যায় যদি প্রকাশ করার দরকার হয়, কারণ আমি একরকম বলবো, আরেকজন আরেকরকম বলবো। কিন্তু স্ট্যাটিস্টিক্স এই জায়গাটাতে পরিসংখ্যান ব্যবহার করে একটা সংখ্যায় প্রকাশ করে দেয় সম্পর্কটাকে, যেটা তুমি করলেও যা হবে, আরেকজন করলেও যা হবে, আমি করলেও একই হবে। অর্থাৎ নিউমেরিক এক্সপ্রেশন অফ দ্য ফ্যাক্টস, ন্যাচারাল ফ্যাক্টস। এটা স্ট্যাটিস্টিক্স এর আরেকটা গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়তা। বর্তমান যুগটাকে বলা হয় ইনফরমেশন টেকনোলজির যুগ, বা আমরা এখন তথ্যের সাগরে ভাসছি। অর্থাৎ প্রতি সেকেন্ডে, প্রতি ফ্র্যাকশন অফ সেকেন্ডে বিলিয়ন বিলিয়ন ডেটা তৈরি হচ্ছে, আর যেই তথ্যগুলোকে নিয়ে বিভিন্ন রকমের সরকারি বেসরকারি অর্গানাইজেশন বা গবেষকরা তাদের সিদ্ধান্ত নিচ্ছে। ব্যাপারটা কিরকম? আজকে পলিটিক্স, রাজনীতি, নির্বাচন, গণতান্ত্রিক প্রক্রিয়া, এই মানুষের আচার আচরণ, মানুষের চিন্তা ভাবনা, মানুষের টেস্ট, কে কখন কি ভাবছে, কোন বয়সের লোক কি ভাবছে, এইগুলো বিরাট ম্যাটার করে নির্বাচনে। আজকে সোশ্যাল মিডিয়াতে আমরা এক্সপোজ, আমরা প্রত্যেকে আমাদের বেসিক যে চিন্তা ভাবনা আমরা সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করে ফেলি, আর সেটা ব্যবহার করছে কারা? নির্বাচনকারী দলগুলো এবং তাদের এজেন্টগুলো। তারা সোশ্যাল মিডিয়াতে সবসময় উৎপেতে আছে, প্রতি মুহূর্তে প্রত্যেকের প্রোফাইল থেকে যে সমস্ত ইনফরমেশন গুলো জেনারেট হচ্ছে সেগুলো তারা একত্রিত করছে, এলাকা ভিত্তিক একত্রিত করছে। অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি অর্থাৎ বিধানসভা ক্ষেত্র, লোকসভা ক্ষেত্র, যদি পঞ্চায়েত ভোটে পঞ্চায়েত এলাকা ভিত্তিক তারা তথ্যগুলিকে একসঙ্গে করছে, করে তারা দেখতে চাইছে যে কোন বয়সের মানুষ কোন আইডিওলজিকে পছন্দ করছে, কোন পলিটিক্যাল পার্টির কে তারা পছন্দ করছে, কোন নেতার প্রতি তারা বিরক্ত, কোন পার্টির কোন ডিসিশনের প্রতি মানুষ বিরক্ত হচ্ছে, কত মানুষ বিরক্ত হচ্ছে, কত মানুষ পছন্দ করছে, এই গোটা হিসাবটা এখন কিন্তু ওদের নখদর্পণে। এটা কিভাবে হচ্ছে? এই ডেটাটাকে সংগ্রহ করছে প্রযুক্তির মাধ্যমে, ইনফরমেশন টেকনোলজির মাধ্যমে। সোশ্যাল মিডিয়াতে তারা বিভিন্ন রকমের মেজারমেন্ট টুলস লাগিয়ে রেখেছে। প্রতি মুহূর্তে কোটি কোটি ইনফরমেশন জমা হচ্ছে, ফেসবুকের কর্ণধার বিক্রি করছে বিভিন্ন অর্গানাইজেশনকে। গুগল, আমরা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করছি, অ্যান্ড্রয়েড ফোনের যে অপারেটিং সিস্টেম তারা তৈরি করে গুগলের কাছে আমাদের প্রতি সেকেন্ডের ইনফরমেশন রয়েছে। আমরা কি করছি, কোন ওয়েবসাইট ঘাটছি, কোন অ্যাপস ইউজ করছি, কখন কোথায় থাকছি, আমাদের লোকেশন, আমরা জামা কাপড় কি কিনছি, কোন দোকানে যাচ্ছি, ইচ অ্যান্ড এভরিথিং গুগলের হাতে। সেই তথ্যগুলো গুগল বিক্রি করছে বিভিন্ন কোম্পানিকে, সেই অনুযায়ী মার্কেটিং চলছে, ব্যবসা বাণিজ্য চলছে। তাহলে সরকার, পলিটিক্যাল সিস্টেম, গণতান্ত্রিক প্রক্রিয়া, যে কোনো কোম্পানি, তাদের যে মার্কেটিং স্ট্র্যাটেজি, এভরিথিং ইজ ডিপেন্ডেন্ট অন স্ট্যাটিস্টিক্স, ফ্যাক্টস এন্ড ফিগার্স।
স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস। আজকে খেলা হচ্ছে, প্রেডিকশন হচ্ছে যে কে জিততে পারে, কত রান হতে পারে, ঠিক আছে? এভরিথিং ইজ স্ট্যাটিস্টিক্স। কোথায় নেই স্ট্যাটিস্টিক্স? তাহলে পলিটিক্যাল সিস্টেমে গভর্নমেন্ট অ্যাক্টিভিটিস, গভর্নমেন্ট ডিসিশন মেকিং, ইলেকশন প্রসিডিওর, গভর্নমেন্ট প্ল্যানস অ্যান্ড প্রোগ্রামস, এগুলোতে স্ট্যাটিস্টিক্স এর ব্যবহার হচ্ছে। ইকোনমিক্স বিরাট বড় একটা জায়গা স্ট্যাটিস্টিক্স এর। উইদাউট স্ট্যাটিস্টিক্স ইকোনমিক্স ইজ ইনভ্যালিড ইকোনমিক সাবজেক্ট বা ইকোনমি অফ এনি কান্ট্রি। উইদাউট স্ট্যাটিস্টিক্স এ ইকোনমি ক্যান নট রান প্রপারলি। কারণ স্ট্যাটিস্টিক্স প্রতি মুহূর্তে দেশের যারা ইকোনমিক ডিসিশন মেকার, অর্থাৎ অর্থনীতি নিয়ে যারা সিদ্ধান্ত নেয়, তাদেরকে পরিচালিত করে ওই তথ্যগুলো। কিভাবে এগোতে হবে, কি ডিসিশন নিতে হবে, কোন ডিসিশন নিলে ওই অর্থনীতি এগোবে, সেটা কিসের উপর ভিত্তি করে নিচ্ছে? তথ্যের উপর ভিত্তি করে। অর্থাৎ বর্তমান যে ইকোনমিক অ্যাক্টিভিটিস বা ইকোনমিক সিচুয়েশন চলছে তার আউটপুট, তার উপর ভিত্তি করে ফিউচার ডিসিশন গুলো, অর্থাৎ নেক্সট স্টেপ গুলো নেওয়া হচ্ছে। আজকে ব্যাংকিং সিস্টেম গোটাটাই স্ট্যাটিস্টিক্স এর উপর ভিত্তি করে চলছে। এই যে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট, টাকা লেনদেন, তুলছি, নিচ্ছি, লোন নিচ্ছি, টাকা রাখছি, কত সুদ হচ্ছে, ইত্যাদি ইত্যাদি, কত রকমের সিস্টেম চলে এসেছে। অল আর বেসড অন ফ্যাক্টস এন্ড ডেটা বা পরিসংখ্যান। আর সেখানে স্ট্যাটিস্টিক্স এর ব্যবহার রয়েছে। এখানে কেউ বলতে পারে ম্যাথমেটিক্স এর ব্যবহার হচ্ছে। তো স্ট্যাটিস্টিক্স কি? অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স। ম্যাথমেটিক্স এর অ্যাপ্লিকেশন যে পার্টটা, সেটাকে কিন্তু স্ট্যাটিস্টিক্স এর মধ্যে রাখা হয়েছে। আচ্ছা, এছাড়া বিভিন্ন ডিসিপ্লিন, আমি ইকোনমিক্স এর কথা বললাম, জিওগ্রাফি স্ট্যাটিস্টিক্স ছাড়া চলতে পারে। একটু আগে স্পেশাল স্ট্যাটিস্টিক্স এর কথা বলছিলাম। কমার্স, হিসাব শাস্ত্র স্ট্যাটিস্টিক্স ছাড়া চলতে পারে না। এডুকেশন বলে যে সাবজেক্টটা, স্ট্যাটিস্টিক্স। সাইকোলজি, মেডিকেল সায়েন্স, প্রত্যেকটা ডিসিপ্লিনে এখন স্ট্যাটিস্টিক্স এর বিপুল ব্যবহার রয়েছে। ওকে, ইম্পর্টেন্স বললাম। এবার হচ্ছে লিমিটেশন কি কিছু নেই স্ট্যাটিস্টিক্স এর? অবশ্যই আছে। স্ট্যাটিস্টিক্স তথ্যের উপর ভিত্তি করে কথা বলে। তথ্যে যদি ভুল থাকে তাহলে স্ট্যাটিস্টিক্স ভুল জায়গায় নিয়ে যাবে আমাদেরকে। তার মানে খুব বেশি যদি তথ্য নির্ভর হয়ে যায়, তাহলে তথ্যের ভুল আমাদেরকে ভুল ডিসিশনে পৌঁছে দিতে সাহায্য করে। তো এই বিপজ্জনক পরিস্থিতিটা স্ট্যাটিস্টিক্স এর সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। 2 নম্বর, স্ট্যাটিস্টিক্স ডাজ নট ডিল উইথ আইসোলেটেড মেজারমেন্টস। অর্থাৎ স্ট্যাটিস্টিক্স সবসময় গ্রুপ, অর্থাৎ এ সেট অফ অবজারভেশন। একটা সিঙ্গেল অবজারভেশন নিয়ে স্ট্যাটিস্টিক্স এর কোনো কাজ নেই। তোরা 30 জন স্টুডেন্ট আছিস, একজনের নাম্বার আমার কাছে আছে, ওটা দিয়ে কোনো কাজ হবে না। 30 জনের নাম্বার যদি আমি পেয়ে যাই, সেখান থেকে স্ট্যাটিস্টিক্স এর অ্যানালিসিস বেরিয়ে যাবে। তাহলে সিঙ্গেল মেজারমেন্ট নিয়ে স্ট্যাটিস্টিক্স কোনো কাজ করে না, করতে পারে না। নেক্সট, statistics deals with only quantitative characteristics. Qualitative characteristics, বহু কিছু কোয়ালিটেটিভ মানে কি বলবো এক্সপ্রেশন আছে। সবসময় যে সংখ্যায় সবকিছু প্রকাশ করা যায় তা তো নয়। তাহলে যেগুলো সংখ্যায় প্রকাশ করা যায় না, এরকম বহু ঘটনা, বহু বিষয় আছে, বহু কার্যকারণ সম্পর্ক আছে যেগুলোকে সংখ্যায় প্রকাশ করা যায় না। তাহলে সেই গুণগত বিষয়গুলো স্ট্যাটিস্টিক্স এ ব্যবহার করা যায় না। শুধুমাত্র কোয়ান্টিটেটিভ ইনফরমেশন, কোয়ান্টিটেটিভ যে ডেটা, সেটাই স্ট্যাটিস্টিক্স এ ব্যবহার করা হয়। আর কি? Statistics is not the reality. It is just an assumption based on facts and figures. অর্থাৎ স্ট্যাটিস্টিক্স হুবহু বাস্তবটা কিন্তু তুলে ধরে না। কি তুলে ধরে? বাস্তব সম্পর্কে একটা ধারণা তুলে ধরে। বোঝা গেল? স্ট্যাটিস্টিক্স যেটা বেরোলো সেটাই মাথা পেতে নিলাম, মাধ্যাকর্ষণ শক্তি টানে সব নিচের দিকে পড়ে, দিস ইজ দ্য রিয়েলিটি। স্ট্যাটিস্টিক্স এইরকম রিয়েল বা এরকম কমপ্লিট কিছু বলে না। ওই জন্য স্ট্যাটিস্টিক্স কে অনেকে সায়েন্স বলতে নারাজ। বোঝা গেল? কারণ স্ট্যাটিস্টিক্স অলওয়েজ অনুমান করে, তথ্যের উপর ভিত্তি করে অনুমান করে, হুবহু রিয়েলিটিটা বলতে পারে না। ঠিক আছে? আর কি? যখন স্ট্যাটিস্টিক্স কোনো কিছু অ্যানালিসিস করে, তখন একই ধরনের বিষয়গুলোকে
নিয়ে অ্যানালিসিস করে। ভিন্ন ভিন্ন বিষয় রিলেটেড যদি ইনফরমেশন আমার কাছে আসে সেটাতে কোনো কাজ হবে না। যেমন একজনের মার্কস, একজনের অ্যাটেন্ডেন্স, একজনের কলেজ থেকে বাড়ির দূরত্ব, একজনের বয়স, একজনের ওয়েট, এরকম যদি আমার কাছে থাকে অনেকগুলো ইনফরমেশন, কিন্তু একটা ইন্ডিভিজুয়াল অবজারভেশন একটা ইন্ডিভিজুয়াল থেকে পেয়েছি, ওটা দিয়ে কিছু করতে পারবো না। একই ধরনের অবজারভেশন একাধিক থাকতে হবে, তবে কিছুটা মিনিংফুল হবে স্ট্যাটিস্টিক্স এর কাছে। বোঝা গেল? তাহলে এতক্ষণে আমরা নিশ্চয়ই বুঝে গেছি যে ভূগোলের স্ট্যাটিস্টিক্স এর কি কাজ। কারণ ভূগোলের যে ব্রাঞ্চ গুলো আছে, রিজিওনাল জিওগ্রাফি থেকে শুরু করে সিস্টেমেটিক জিওগ্রাফির যে বিভিন্ন ভাগগুলো, প্রতিটি ভাগেই এই স্ট্যাটিস্টিক্স এর ব্যবহার এখন আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে বর্তমানে ভূগোলের যে মূল অস্ত্র, যেটাকে আমরা বলে থাকি ম্যাপ, সেই ম্যাপ মেকিং এ স্ট্যাটিস্টিক্স এর এখন বিরাট ব্যবহার হচ্ছে। স্ট্যাটিস্টিক্স এর বিভিন্ন মেথডস, বিভিন্ন পদ্ধতি এখানে আমরা ব্যবহার করছি। ক্লাসিফিকেশন মেথড যেমন ব্যবহার করছি, আমরা স্ট্যাটিস্টিক্স এর স্পেশাল স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস গুলো ব্যবহার করছি, করে ভৌগোলিকরা আরো ভালোভাবে, আরো যথার্থভাবে ম্যাপ তৈরি করতে পারছে। বলো, স্ট্যাটিস্টিক্স রিলেটেড যে ইন্ট্রোডাক্টরি আলোচনাটা আমি করলাম, সেখানে কেউ কিছু বুঝলে কিনা, আর কারো কোনো জিজ্ঞাসা আছে কিনা? স্যার বুঝেছি, কিন্তু একটা প্রশ্ন আছে স্যার। বলো। স্যার আপনি বললেন যে ইম্পর্টেন্স স্যার, ইম্পর্টেন্স স্যার সাইকোলজিতে আমরা কি করে স্যার স্ট্যাটিস্টিক্স ইউজ করছি? কারণ সাইকোলজি স্যার মনের ভাব প্রকাশ, মনের ভাব স্যার সংখ্যায় মাপা যায় না। না না না, সাইকোলজির অনেকগুলো দিক আছে যেগুলো সংখ্যায় প্রকাশ করা যায়। যেমন গ্রোথ, আমাদের যে গ্রোথ হয়, কোন বয়স, কত বয়সে কত সেন্টিমিটার হাইট হয় একটা বাচ্চার, ওয়েট কত হয়, সেগুলো যেমন আছে। মনের যে বিকাশ, বুদ্ধাঙ্ক যেটা আইকিউ বলি, সেটাও একটা মেথড, যেটার মাধ্যমে আমাদের যে সাইকোলজিক্যাল মেন্টাল কন্ডিশন, হ্যাঁ, সেটা বা আমাদের যে ইন্টেলিজেন্স, সেটাকে পরিমাপ করা হয়। পরিমাপের একটা পদ্ধতি, সেটা আমরা কিছু সেটা পরিসংখ্যান দিয়েই পাই। তো ওই জন্য সাইকোলজিতেও কিন্তু যথেষ্ট পরিমাণে স্ট্যাটিস্টিক্স এর ব্যবহার রয়েছে। স্পিয়ারম্যান, র্যাঙ্ক কোরিলেশন কোএফিসিয়েন্ট এর উদ্যোক্তা, উনি নিজে একজন সাইকোলজিস্ট। বুঝে গেল? হ্যাঁ স্যার বুঝেছি স্যার। আচ্ছা, আর কারো কোনো জিজ্ঞাসা? তাহলে পরীক্ষাতে যদি প্রশ্ন আসে ইম্পর্টেন্স অফ স্ট্যাটিস্টিক্স ইন জিওগ্রাফি, ইউজ অফ স্ট্যাটিস্টিক্স ইন জিওগ্রাফি, তাহলে আমরা দুটো দৃষ্টিতে আলোচনা করব। এক, ভূগোলের বিভিন্ন ডিসিপ্লিন, অর্থাৎ ভূগোলের বিভিন্ন ব্রাঞ্চ যেগুলো রয়েছে, সেগুলো প্রত্যেকটাতে স্ট্যাটিস্টিক্স এর ব্যবহার কিভাবে হচ্ছে। যেমন জিওমরফোলজি, স্ট্যাটিস্টিক্স এর ব্যবহার হচ্ছে। এই যে মরফোমেট্রিক টেকনিক যেগুলো আমরা করে থাকি, তোরা ফার্স্ট সেমিস্টারের মধ্যে পড়ে এসেছিস, সেখানে স্ট্যাটিস্টিক্স এর ব্যবহার রয়েছে। ক্লাইমেটোলজি, ক্লাইমেটোলজিক্যাল যে অ্যানালিসিস গুলো, বিভিন্ন ক্লাইমেটিক ডেটা, আবহাওয়া সংক্রান্ত ডেটা, জলবায়ু সংক্রান্ত ডেটা, প্রতি মাসে, প্রতি ঘন্টায় যে তথ্যগুলো পাচ্ছি, তাপমাত্রা, বায়ু প্রবাহ, বায়ুর চাপ, সেগুলোর উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস হচ্ছে, যার উপর ভিত্তি করে এই যে ক্লাইমেট রিলেটেড যে ফিউচার প্রেডিকশন বা এই যে ওয়েদার ফোরকাস্টিং, এই পুরো ব্যাপারটা কিন্তু এখন স্ট্যাটিস্টিক্স ডিপেন্ডেন্ট। হাইড্রোলজি, জলবিদ্যা, এই যে ভৌমজল বা জলপ্রবাহ, সারফেস রান আপ, ড্যাম তৈরি, যে ব্যাপারগুলো আছে, সেগুলোর সঙ্গে সরাসরি কতটা জল প্রবাহিত হচ্ছে, কত ঢাল হলে কত জল দ্রুত প্রবাহিত হবে, জলের সঙ্গে কত ফোর্স থাকছে, সেই ফোর্স কত ধাক্কায় মারলে একটা বাঁধ ক্ষতিগ্রস্ত হতে পারে, এই যাবতীয় ইজ রিলেটেড টু স্ট্যাটিস্টিক্স। ওশানোগ্রাফি, সেখানেও স্ট্যাটিস্টিক্স এর ব্যবহার রয়েছে। ওশান প্রপার্টি, স্যালিনিটি, ডেনসিটি ইত্যাদি ইত্যাদি, এই পরিসংখ্যানগুলো উঠে আসছে, টেম্পারেচার, তার উপরে ভিত্তি করে বিভিন্ন ধরনের অ্যানালিসিস গুলো হতে পারে। সয়েল জিওগ্রাফি, মাটির বিভিন্ন বৈশিষ্ট্যগুলো আমরা পরিসংখ্যান দিয়ে পরিমাপ করছি। বায়োজিওগ্রাফি, অর্থাৎ কোথায় কত স্পিসিস রয়েছে, কি পরিবেশে, কোন আবহাওয়াতে কি ধরনের স্পিসিস রয়েছে, তাদের লেভেল অফ কম্পিটিশন কেমন, ক্যারিং ক্যাপাসিটি মেজারমেন্ট ইত্যাদি সব স্ট্যাটিস্টিক্স দিয়ে করা হচ্ছে। এনভায়রনমেন্টাল জিওগ্রাফি, পরিবেশের বিভিন্ন ঘটনা, বিভিন্ন বিপর্যয়, দূষণ, তাদের লেভেল পরিমাপ করা, ফিউচার প্রেডিকশন, যে কোনো হিউম্যান অ্যাক্টিভিটিজ এর এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট মেজারমেন্ট, সেখানে স্ট্যাটিস্টিক্স এর ব্যবহার হচ্ছে। একই রকম ভাবে আমরা যদি কি বলবো হিউম্যান জিওগ্রাফির শাখাগুলোর দিকে তাকাই, যেমন পপুলেশন, ডেটা ছাড়া তো কোনো কথাই নেই সেখানে। সেটেলমেন্ট জিওগ্রাফি, জনবসতি, তার বিভিন্ন যে মরফোলজিক্যাল যে দিকগুলো, সেগুলো তো স্ট্রাকচারাল প্যারামিটারস, তার শেপ কেমন, সাইজ কেমন, তার এরিয়া কতটা, বিভিন্ন বাড়ির সঙ্গে রাস্তার সম্পর্ক, রাস্তার উইডথ, রাস্তার লেন্থ, রাস্তার কার্ভেচার, রাস্তার
সঙ্গে বাড়ির যে গ্যাপিং, সেই ডিস্টেন্স গুলো, এই খুঁটিনাটি যে মেজারমেন্ট গুলো, সেগুলোর উপর ভিত্তি করে বিভিন্ন সেটেলমেন্ট জিওগ্রাফির বিভিন্ন প্ল্যান গুলো হয়ে থাকছে। ইকোনমিক জিওগ্রাফি একই রকম ভাবে, ইকোনমিক্স যেমন স্ট্যাটিস্টিক্স ছাড়া চলতে পারে না, ইকোনমিক জিওগ্রাফিও তাই। সোশ্যাল জিওগ্রাফি অর্থাৎ বিভিন্ন সামাজিক গোষ্ঠী, বিভিন্ন এথনিক এবং রেসিয়াল গ্রুপের মানুষ, তাদের ডিস্ট্রিবিউশন, তাদের পরিসংখ্যান, কোন জাতের মানুষ বা কোন নৃতাত্ত্বিক গোষ্ঠীর মানুষ কত সংখ্যায় রয়েছে, তাদের মধ্যে যে লেভেল অফ ইন্টারাকশন, সেগুলো টু সাম এক্সটেন্ট স্ট্যাটিস্টিক্স দিয়ে মেজারমেন্ট করা সম্ভব হচ্ছে। ট্রান্সপোর্ট জিওগ্রাফি, পরিবহন ভূগোল, সেখানে বিভিন্ন রাস্তাতে বিভিন্ন মোড অফ ট্রান্সপোর্ট, কত সংখ্যায় যাচ্ছে, কোন রাস্তায় কত গাড়ি চলছে, কত প্যাসেঞ্জার যাচ্ছে, কত গুডস যাচ্ছে, কি পরিমাণে যাচ্ছে, তার বিভিন্ন ভলিউম মেজারমেন্ট, সংখ্যা মেজার, সেগুলো আমরা ব্যবহার করছি এবং তার মাধ্যমে আমরা সেই ডিসিপ্লিনের বিভিন্ন সিদ্ধান্ত বা অন্যান্য ফার্দার স্টাডিজ গুলো হচ্ছে। আর ওভারঅল যদি আমরা জিওগ্রাফিক্যাল অ্যানালিসিসের যদি স্ট্যাটিস্টিক্স এর ব্যবহার দেখি, তাহলে আমরা দেখবো যে রিজিওনাল জিওগ্রাফিক্যাল যে অ্যানালিসিস, সেখানে স্ট্যাটিস্টিক্স এর একটা বিরাট ব্যবহার রয়েছে। 2 নম্বর হচ্ছে স্প্যাশিয়াল ডিস্ট্রিবিউশন, অর্থাৎ ভৌগোলিক এলাকার উপরে বিভিন্ন বিষয়ের যে দৈশিক বন্টন, যেমন নিয়ারেস্ট নেইবার অ্যানালিসিস ইজ নাথিং বাট এ স্পেশাল স্ট্যাটিস্টিক্যাল মেথডস, যেখান থেকে আমরা স্পেশাল ডিস্ট্রিবিউশনের প্যাটার্নটা জানছি। ওকে, আমরা সেন্ট্রাল প্লেস থিওরি, ক্রিস্টাল সেটেলমেন্ট জিওগ্রাফির মধ্যে এটা পড়ে। সেখানে আমরা বিভিন্ন সাইজে যে সেটেলমেন্ট গুলো, তাদের মধ্যে পারস্পরিক ডিসটেন্স, কোন সেটেলমেন্ট কতটা সার্ভিস এরিয়া প্রোভাইড করবে, কত মানুষকে পরিষেবা দেবে, স্পেশাল স্ট্যাটিস্টিক্স। গ্রোথ পোল থিওরি রিজিওনাল প্ল্যানিং এর মধ্যে পড়ে। সেখানে এক একটা গ্রোথ পোল কতটা এরিয়া জুড়ে তার প্রভাব বলয় তৈরি হবে, স্ট্যাটিস্টিক্স। তারপরে দুটো পাশাপাশি শহরের মধ্যে কমন বাউন্ডারি, অর্থাৎ কোন জায়গা একটা শহরের শেষ প্রান্ত আর একটা শহরের প্রান্ত তৈরি হচ্ছে, সেটা বের করা, স্ট্যাটিস্টিক্স এর ব্যবহার। ভৌগোলিক বিভিন্ন উপাদানের মধ্যে সম্পর্ক, সেখানে কোরিলেশন, স্ট্যাটিস্টিক্স এর ব্যবহার রয়েছে। সময়ের সঙ্গে ভৌগোলিক বিভিন্ন তথ্যের যে পরিবর্তন, আমরা তো করে থাকি টাইম ডিপেন্ডেন্ট অ্যানালিসিস জিওগ্রাফিতে, কিভাবে পরিবর্তন হচ্ছে যে কোনো ভৌগোলিক বিষয়ে, সেখানে আমরা টাইম সিরিজ অ্যানালিসিস করে থাকি স্ট্যাটিস্টিক্স এ। বৈষম্য পরিমাপ, ইনইকুয়ালিটি পরিমাপ করি, ডিসপ্যারিটি পরিমাপ করি, ডিসপারশন টেকনিক ইউজ করে। কম্বিনেশন অ্যানালিসিস, ক্রপ কম্বিনেশন, থার্ড ইয়ারে ছিল, তোরা কিছু পড়েছিস? পুরনো সিলেবাসে থার্ড ইয়ার এটা আছে, ক্রপ কম্বিনেশন অ্যানালিসিস, অর্থাৎ এগ্রিকালচার জিওগ্রাফিতে একটা নির্দিষ্ট জিওগ্রাফিক্যাল এরিয়ার মধ্যে বিভিন্ন শস্য যে চাষ হচ্ছে, তাদের একটা স্ট্যাটিস্টিক্যাল কম্বিনেশন, অর্থাৎ কতগুলো কম্বিনেশন হচ্ছে, 10টা ক্রপ হচ্ছে, কিন্তু 10টা ক্রপ মিলেই কিন্তু কম্বিনেশন তৈরি হয় না, দেখা গেল ওখানে বেস্ট কম্বিনেশন হচ্ছে 5টা ক্রপ। এই যে কম্বিনেশন বের করা, এটা পিওরলি স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস। এই ধরনের বহু স্পেশাল স্ট্যাটিস্টিক্যাল মেথড এবং নন স্পেশাল স্ট্যাটিস্টিক্যাল মেথড ভূগোলের অ্যানালিসিসে ব্যবহার করা হয়। এই দুটো দৃষ্টিভঙ্গিতে আলোচনা করতে হবে। ওকে, বলো, জিজ্ঞাসা করো, নাহলে এবার আমি ডেটা টাইপস, ক্লাসিফিকেশন অফ ডেটা এবং কালেকশন অফ ডেটাতে যাবো, গিয়ে আজকে ক্লাস শেষ করবো, আর বেশি টাইম নেই হাতে। স্যার পলিটিক্যাল জিওগ্রাফিটা কি? পলিটিক্যাল জিওগ্রাফি মানে যে বিজ্ঞানের যে ভৌগোলিক প্রকাশ, অর্থাৎ রাষ্ট্রের বিভিন্ন ঘটনা, বিভিন্ন পলিটিক্যাল সিস্টেম যেগুলো ভৌগোলিক স্পেসের উপরে, অর্থাৎ জিওগ্রাফিক্যাল স্পেসের উপরে ঘটছে, সেটা ভৌগোলিক দৃষ্টিতে আলোচনা করা। এই যে নির্বাচন হবে, পলিটিক্যাল সায়েন্সে কি করে, কোন পার্টি কত ভোট পাচ্ছে, কোন পার্টি কতগুলো আসন পাচ্ছে, হ্যাঁ, খুব বেশি হলে কোন পার্টি কোন সোশ্যাল গ্রুপ থেকে বেশি ভোট পাচ্ছে, ইত্যাদি ইত্যাদি আলোচনা করে। ভৌগোল পলিটিক্যাল জিওগ্রাফিতে কি করে, যেটাকে ইলেকটোরাল জিওগ্রাফি বলা হয়, স্পেশাল ডিস্ট্রিবিউশন করা হয়, ম্যাপিং করা হয়, অর্থাৎ কোন দিকটায় কোন পার্টি বেশি ভোট জিতেছে, মানে বেশি আসন পেয়েছে। তারপরে সোশ্যাল বিভিন্ন গ্রুপ, অর্থাৎ রিলিজিয়ান ওয়াইজ, ল্যাঙ্গুয়েজ ওয়াইজ, বা অন্য এথনিক গ্রুপ, এথনিসিটি ওয়াইজ, যে বিভিন্ন সোশ্যাল গ্রুপ গুলো ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, ভারতের উদাহরণ যদি রয়েছে, তাদের সঙ্গে বিভিন্ন পলিটিক্যাল পার্টির যে পলিটিক্যাল ম্যাপ, সেটার পাশাপাশি দেখে আমরা বোঝার চেষ্টা করি, এটা ভূগোলের পার্ট। বোঝা গেল? আঞ্চলিক যে অ্যাপ্রোচ, সেটা এখানে ইউজ করে, সেটা পলিটিক্যাল কি বলবো, বা পলিটিক্স অফ রিসোর্স, সেটা পলিটিক্যাল জিওগ্রাফির একটা পার্ট। পলিটিক্স অফ এরিয়া, সেটা পলিটিক্যাল জিওগ্রাফির একটা পার্ট। আর এই যে বললাম ডেমোক্রেটিক প্রসেস,
তো নির্বাচন, যেটা ইলেকট্রাল জিওগ্রাফি বলা হয়, সেটা পলিটিক্যাল জিওগ্রাফি একটা পার্ট। এইটা হচ্ছে পলিটিক্যাল জিওগ্রাফির মূল বিষয়বস্তু। হ্যাঁ বল, আর কারো কোনো জিজ্ঞাসা থাকা? স্যার, বলো। এতগুলো উত্তর লিখলে তো সেটা 10 মার্কের উত্তর লেখা হয়ে যাবে, অনেকগুলোই। আমি তো অনেকগুলো বিষয় আলোচনা করলাম, সবগুলো তো একসঙ্গে আসবে না, আলাদা আলাদা আসবে। আমি যে প্রশ্নগুলো বললাম মানে আলোচনার মধ্যে মধ্যেই। আচ্ছা, তাহলে নেক্সট আমি যেটা যাচ্ছি যে ডেটা ডেফিনিশন, টাইপস এন্ড কালেকশন। ওকে, এইটা আমি এখন শুরু করছি। তাহলে প্রথমে আমি বলবো হোয়াট ইজ ডেটা। অলরেডি আমরা শুরুতে একটু বলেছি যে ডেটা ইজ এ সেট অফ অবজারভেশন, অর্থাৎ কোনো বিষয় বা কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী সম্পর্কিত কতগুলো তথ্যের সমষ্টি হচ্ছে ডেটা। ওকে, উদাহরণ হিসেবে আমি তোদের 30 জনের প্রত্যেকের হাইট মেজার করে নিলাম, এটা একটা ডেটা। তোদের সবার ফাইনাল ইয়ার মার্কস, সেটা আরেকটা ডেটা। তোদের সবার কাস্ট, এটা একটা ডেটা। এইবার এই ডেটাগুলো বিভিন্ন নেচারের হয়, সেই অনুযায়ী আমরা ক্লাসিফিকেশন সেটা আলোচনা করবো। তাহলে ডেটা হচ্ছে সেট অফ অবজারভেশন বাই কালেকশন অফ ফ্যাক্টস এন্ড ফিগার্স। এবার এই ডেটা শব্দটা সিঙ্গুলার অর্থ ব্যবহার করা হয়, অর্থাৎ একটা সিঙ্গেল ফ্যাক্টস, সেটা আমরা ডেটা বলবো। আবার কম্বিনেশন অফ ফ্যাক্টস, অর্থাৎ একাধিক একাধিক ফ্যাক্টস একত্রে, সেটাও ডেটা। বুঝে গেল? সিঙ্গুলার প্লুরাল দুটো অর্থে ডেটা আমরা ব্যবহার করি। তার মানে কালেকশন অফ ফ্যাক্টস এন্ড ফিগার্স, এটাই আমরা ডেটা বলবো, বা আরেক ভাষায় বললে সেট অফ অবজারভেশন। ওকে, এইবার এই ডেটা সাধারণত আমাদের কাছে আনঅর্গানাইজ ওয়েতে থাকে, অর্থাৎ এলোমেলো ভাবে আমাদের কাছে থাকে। সেই ডেটাটাকে যখন আমরা সিস্টেমেটিক অর্ডারে একটু সাজিয়ে দিচ্ছি, সেটা টেবিলে হতে পারে বা পরপর সিরিয়ালি আমি লিখলাম, তখন সেই ডেটা থেকে আরো এক্সট্রা কিছু ইনফরমেশন আমরা পেয়ে থাকি। শুরু আর শেষের যে যারা থাকবে তারা হাইয়েস্ট এন্ড লোয়েস্ট, তাদের মধ্যে গ্যাপিংটা পেয়ে যাব। তখন ওই যে সিস্টেমেটিক্যালি অ্যারেঞ্জড যে ডেটা, সেটাকে আমরা ইনফরমেশন বলতে পারি। বা সেই ডেটাটাকে আমি একটা সুন্দর করে টেবিলে সাজিয়ে নিলাম। যেমন আমি তোদের সবার মার্কস, 30 জনের মার্কস 1 থেকে 30 পর্যন্ত পরপর সাজিয়ে লিখলাম, ছোট থেকে বড় বা বড় থেকে ছোট, যাই হোক। তাহলে লোয়েস্ট হাইয়েস্ট, তাদের মধ্যে পার্থক্য, এগুলো পেয়ে গেলাম। এবার এই ডেটাটাকে আমি আরো অন্যভাবে সাজাতে পারি। কিরকম? তোদের কাস্ট ওয়াইজ আমি ডেটাকে আলাদা ভাগ করতে পারি। কোন কাস্টের কত ছেলে মেয়ে আছে, তাদের মার্কস গুলো কি, তাদের মধ্যে হাইয়েস্ট লোয়েস্ট ইত্যাদি। বা আমি বললাম ইকোনমিক ক্লাস অনুযায়ী, অর্থাৎ তোদের সবার ইনকাম নিয়ে নিলাম, সেই অনুযায়ী ডেটাগুলোকে সাজিয়ে দিলাম একটা টেবিলের মধ্যে। তাহলে সেখান থেকে আরো এক্সট্রা কিছু ইনফরমেশন আমার কাছে উঠে আসছে, আরো অ্যাডিশনাল কিছু ইনফরমেশন বেরিয়ে আসছে, অ্যাডিশনাল কিছু তথ্য বেরিয়ে আসছে। তখন অর্থাৎ যখন ডেটাকে সিস্টেমেটিক্যালি সাজানোর পরে সেখান থেকে আরো এক্সট্রা কিছু ডেটা আমার কাছে বেরিয়ে আসছে, তখন এটাকে বলা হচ্ছে ভ্যালু অ্যাডেড ডেটা প্রোডাক্ট। তখন এই সিস্টেমেটিক্যালি অ্যারেঞ্জড বা ট্যাবুলেটেড বা ক্লাসিফাইড যে ডেটা, সেটাকে বলা হচ্ছে ভ্যালু অ্যাডেড ডেটা প্রোডাক্ট। এই ভ্যালু অ্যাডেড ডেটা প্রোডাক্ট, এটাকে আরেক ভাষায় বলা হয় ইনফরমেশন, তথ্য। তার মানে আমি যখনই তথ্য শব্দটা ব্যবহার করছি, তখন কিন্তু হ্যাপাজার্ড নয়, সিস্টেমেটিক্যালি সেটা আছে। বুঝা গেল? চলো, এইবার এই ডেটাকে আমরা বিভিন্ন ভাবে শ্রেণীবিভক্ত করে থাকি। এই ডেটাকে আমরা বিভিন্ন ভাবে শ্রেণীবিভক্ত করে থাকি। আচ্ছা, তার আগে বলি ডেটার যে প্রকাশ, সেটা গুণগত বা পরিসংখ্যানগত, যে কোনো ভাবে হতে পারে। অর্থাৎ সেটা টেক্সট ফর্মে ভাষায় প্রকাশ করা হতে পারে, সেটা এনি কাইন্ড অফ সিম্বল দিয়ে প্রকাশ করা হতে পারে, বা সেটা সংখ্যায় প্রকাশ করা হতে পারে। বুঝা গেল? সবগুলোকে কিন্তু আমরা ডেটা বলবো। আচ্ছা, ডেটা এবার ক্লাসিফিকেশনটা আমরা দেখে নিই। প্রথমে আমরা ডেটার কোয়ালিটেটিভ নেচার বা নেচার অফ ডেটা, তার উপরে ভিত্তি করে আমরা ডেটাকে দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কোয়ালিটেটিভ, আরেকটা হচ্ছে কোয়ান্টিটেটিভ।
প্রত্যেকটা যখন পরীক্ষায় আসবে উদাহরণ দিয়ে দিয়ে কিন্তু লিখতে হবে, নাহলে কিন্তু নাম্বার পাওয়া যাবে না। কোয়ালিটেটিভ, কোয়ান্টিটেটিভ। কোয়ালিটেটিভ মানে হচ্ছে যে তথ্যের কোনো পরিসংখ্যানগত প্রকাশ থাকে না, অর্থাৎ সংখ্যায় প্রকাশ থাকে না, ভাষায় প্রকাশ করা থাকে। যেমন মানুষের নাম, মানুষের ধর্ম, মানুষের বর্ণ, মানুষের জাতি, এই রিলেটেড যত ইনফরমেশন, একটা গাছ, গাছগুলোর নাম, গাছগুলোর গোত্র, গাছের পাতা ছোট বড় মাঝারি ইত্যাদি ইত্যাদি, গাছের পাতার রং বা ফুলের রং, এটা সেটা, এইগুলো কখনো কি সংখ্যা দিয়ে প্রকাশ করতে পারবো? সবসময় ভাষা দিয়ে প্রকাশ করতে হবে। তাহলে এই ধরনের যত ইনফরমেশন, ডেটা সবই হচ্ছে কোয়ালিটেটিভ ইন নেচার। আর যেগুলো আমরা সংখ্যায় প্রকাশ করতে পারি, অর্থাৎ যার গাণিতিক এক্সপ্রেশন থাকে, সেগুলো সব হচ্ছে কোয়ান্টিটেটিভ ডেটা। এই যে বয়স, দৈর্ঘ্য, প্রস্থ, ওজন, মার্কস, এই ধরনের সমস্ত কিছু। আচ্ছা, নেক্সট হচ্ছে সোর্স। উৎসের উপর ভিত্তি করে ডেটার ভাগ হচ্ছে 1 নম্বর প্রাইমারি আর 2 নম্বর হচ্ছে সেকেন্ডারি। প্রাইমারি ডেটা বলতে মুখ্যত সরাসরি যখন ফিল্ড থেকে সংগ্রহ করা হচ্ছে, সরাসরি ইউনিট অফ অবজারভেশনের কাছ থেকে সংগ্রহ করা হচ্ছে, তখন সেই ডেটাটা হয়ে যাচ্ছে প্রাইমারি ডেটা। ঠিক আছে? আর যখন কোনো অন্য কেউ সংগ্রহ করে সেটা রেখে দিয়েছে, সেটা প্রিন্ট পাবলিশ ফর্ম হতে পারে বা আনপাবলিশ ফর্ম হতে পারে, সেখান থেকে যখন আমরা তথ্যটা সংগ্রহ করছি, ডেটাটা সংগ্রহ করছি, তখন সেটাকে বলছি সেকেন্ডারি ডেটা। যে কোনো গভর্নমেন্ট রিপোর্ট, যে কোনো কোম্পানির বাৎসরিক রিপোর্ট, এভরিথিং, বা সরকারি বিভিন্ন স্ট্যাটিস্টিক্স, সেগুলো সবই সেকেন্ডারি ডেটার মধ্যে পড়বে। ওকে, নেক্সট হচ্ছে নেচার। এখানে আমরা করতে পারি বা স্পেশাল ক্যারেক্টার, স্পেশাল নেচার। এখানে আমরা বলতে পারি স্পেশাল ডেটা, 2 নম্বর বলতে পারি টেম্পোরাল ডেটা, আরেকটা বলতে পারি নন স্পেশাল। ওকে, স্পেশাল মানে হচ্ছে যখন বিভিন্ন ভৌগোলিক এলাকা ভিত্তিক তথ্য সংগ্রহ করছি। আমি মালদা জেলার যে 16টা ব্লক আছে, প্রতিটি ব্লকের একটা করে ইনফরমেশন আমার কাছে আছে, স্পেশাল ডেটা হয়ে গেল। ঠিক আছে? আবার আমি মালদা জেলার গত 10 বছরের হয়তো কৃষি উৎপাদনের ডেটাটা আমার কাছে আছে, তাহলে সেটা হয়ে গেল টেম্পোরাল ডেটা। এই দুটো প্রকার ছাড়া যা তথ্য হতে পারে, সেগুলো সবই ওভারঅল নন স্পেশালের মধ্যে আমরা ফেলে দিতে পারি। আচ্ছা, নেক্সট হচ্ছে অ্যারেঞ্জমেন্ট, অর্থাৎ ডেটাটা সাজানো আছে না নেই। যদি সাজানো না থাকে সেটাকে বলবো র ডেটা, আর যদি সাজানো থাকে সেটাকে বলবো অ্যারে ডেটা। ওকে, যখন আমরা অর্ডারে সাজাই, ছোট থেকে বড় বা বড় থেকে ছোট, তখন সেটাকে বলা হয় অ্যারে ডেটা। এছাড়া ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, এর উপরে ভিত্তি করে আমরা বলতে পারি আনগ্রুপ। দেখা যাচ্ছে? ওকে, যখন ডেটাটা জাস্ট আনঅর্গানাইজড বা অর্গানাইজড বা অ্যারেঞ্জড ওয়েতে থাকে, কিন্তু গ্রুপিং করা নেই, ফ্রিকোয়েন্সি বের করা নেই, তখন সেটাকে বলবো আনগ্রুপ ডেটা। আর যখন গ্রুপ করা থাকবে, ক্লাসিফাইড ফর্মে থাকবে বা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনে থাকবে, তখন সেটাকে আমরা বলতে পারি গ্রুপড ডেটা। ওকে, এছাড়া স্কেল অফ মেজারমেন্ট, স্কেল অফ মেজারমেন্ট, এর উপরে ভিত্তি করে আমরা বলতে পারি নমিনাল, মানে যে কোনো নামবাচক ডেটা। ওই যে একটু আগে বলছিলাম কোয়ালিটেটিভ ডেটার উদাহরণ হিসেবে, যে আমাদের নাম, জাতি, ধর্ম, বর্ণ, এগুলো গোত্র, তারপরে বিভিন্ন গাছ, গাছের রং, পাতার রং, ফুলের রং, কাণ্ডের রং ইত্যাদি ইত্যাদি, বা গাছগুলোর নাম, গাছগুলোর যে বর্গের নাম, ফ্যামিলির নাম, এগুলো সব হচ্ছে নামবাচক, ভাষায় প্রকাশ করা হয়, সেগুলোকে বলবো নমিনাল ডেটা। 2 নম্বর হচ্ছে অর্ডিনাল, এটাকে বলে র্যাঙ্ক ডেটা, অর্থাৎ সরাসরি মানে ভ্যালু দিয়ে প্রকাশ করতে পারছি না, কিন্তু র্যাঙ্ক দিতে পারছি, ভালো, মন্দ, মাঝারি, খুব ভালো, খুব খারাপ, এই ধরনের যদি কিছু ইনফরমেশন আমাদের কাছে থাকে। অনেক সময় আমাদের যে চয়েস বা পছন্দের যে পরিমাপ, সেটাও কিন্তু আমরা র্যাঙ্ক ডেটা দিয়ে পরিমাপ করি। খুব পছন্দ, অল্প পছন্দ, একেবারেই পছন্দ নয়,
ঠিক আছে, বা শত্রুতার পরিমাপ, খুব বেশি শত্রুতা রয়েছে, মোটামুটি শত্রুতা রয়েছে, শত্রুতা নেই, এই যে এগুলো কোনো সুনির্দিষ্ট ভ্যালু নেই, কিন্তু আমরা র্যাঙ্ক দিতে পারি যে খুব ভালো মানে 1, বা খুব শত্রুতা মানে 1, বা উল্টো হতে পারে খুব শত্রুতা মানে 5। যেমন র্যাঙ্ক দেবো সেরকম ভাবে আমি সেটাকে সাজাবো। এটাকে বলা হয় অর্ডিনাল ডেটা। 3 নম্বর হচ্ছে ইন্টারভ্যাল, অর্থাৎ যে ডেটাতে ইন্টারভ্যালটা গুরুত্বপূর্ণ। এটা ভ্যালু দিয়ে প্রকাশ করা যায়। যেমন আমরা তাপমাত্রা পরিমাপ করি সেন্টিগ্রেড স্কেলে, তাপমাত্রা আমরা কেলভিন স্কেলে বা ফারেনহাইট স্কেলে পরিমাপ করতে পারি। কিন্তু এই ক্ষেত্রে 30 ডিগ্রি সেন্টিগ্রেড, 40 ডিগ্রি সেন্টিগ্রেড, 50 ডিগ্রি সেন্টিগ্রেড, 10 ডিগ্রি করে ইন্টারভ্যাল, আবার 30 ডিগ্রি ফারেনহাইট, 32 ডিগ্রি ফারেনহাইট, 34 ডিগ্রি ফারেনহাইট, 2 ডিগ্রি করে 2 ডিগ্রি ফারেনহাইট করে ইন্টারভ্যাল। কিন্তু আমরা কি বলতে পারি যে 30 ডিগ্রি ফারেনহাইটটা 15 ডিগ্রি ফারেনহাইটের ডাবল? সেটা কিন্তু বলতে পারি না, কারণ 15 ডিগ্রি ফারেনহাইট একটা টেম্পারেচারকে নির্দেশ করে, 30 ডিগ্রি ফারেনহাইট আরেকটা টেম্পারেচারকে নির্দেশ করে, কিন্তু ওই 30 ডিগ্রি ফারেনহাইট কিন্তু 15 ডাবল নয়। অর্থাৎ রেশিওটা এখানে গুরুত্বপূর্ণ নয়, আনুপাতিক সম্পর্কটা এখানে গুরুত্বপূর্ণ নয়। আবার এখানে কি হচ্ছে, কোনো অ্যাবসলিউট জিরো নেই। কেলভিন স্কেলের জিরোর মান আলাদা, ফারেনহাইট স্কেলের জিরোর মান আলাদা, সেন্টিগ্রেড স্কেলের জিরোর মান আলাদা, প্রত্যেকটা জিরো আলাদা আলাদা তাপমাত্রাকে নির্দেশ করছে। এই ধরনের ডেটা গুলোকে ইন্টারভ্যাল ডেটা হিসেবে আমরা ট্রিট করি। আর লাস্ট হচ্ছে রেশিও ডেটা, অর্থাৎ এই 3টে প্রকার বাদ দিলে যত কোয়ান্টিটেটিভ ইনফরমেশন ডেটা আছে সব রেশিও ডেটা। সেখানে ইন্টারভ্যালটাও যেমন গুরুত্বপূর্ণ, রেশিওটাও গুরুত্বপূর্ণ, এবং সেখানে অ্যাবসলিউট জিরো আছে, অর্থাৎ জিরো মানে জিরো। হাইট মেজার করছি, জিরো মানে নো হাইট। ওয়েট মেজার করছি, জিরো মানে নো ওয়েট, নাথিং। লেন্থ মেজার করছি, জিরো মানে নাথিং। অর্থাৎ প্রত্যেকের জিরো সেম নির্দেশ করছে। আবার 1 কিলোমিটার 2 কিলোমিটার, 1 কিলোমিটার যা লেন্থ, 2 কিলোমিটার মানে তার ডাবল। অর্থাৎ রেশিওটাও এখানে গুরুত্বপূর্ণ। বোঝা গেল? অর্থাৎ ইন্টারভ্যাল এবং রেশিও দুটো এখানে অ্যাপ্লিকেবল, সেগুলোকে আমরা রেশিও ডেটা বলি। এছাড়া স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস, এর উপরে ভিত্তি করে আমরা ভাগ করতে পারি প্যারামেট্রিক আর হচ্ছে নন প্যারামেট্রিক। প্যারামেট্রিক কোনটাকে বলবো? সব ধরনের নিউমেরিক ডেটা বা সংখ্যায় প্রকাশ করা যায় এমন ডেটা যেগুলোর স্ট্যাটিস্টিক্যাল বিভিন্ন অ্যানালিসিস, অর্থাৎ ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস বা ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস সেগুলো করা যায়, অর্থাৎ সেন্ট্রাল টেন্ডেন্সি, ডিসপারশন এগুলো পরিমাপ করা যায়। সেই ধরনের ডেটাগুলোকে বলা হয় প্যারামেট্রিক ডেটা। আর নন প্যারামেট্রিক এর উল্টোটা, যেখানে এগুলো করা যায় না, কোয়ালিটেটিভ ডেটাগুলো সব নন প্যারামেট্রিক। অর্ডিনাল ডেটা, যেটা র্যাঙ্ক ডেটা, ওটাও নন প্যারামেট্রিক। বুঝা গেল? এই হচ্ছে মোটামুটি ডেটা ক্লাসিফিকেশন। বলো, এখানে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রতিটি যে ডেটা টাইপ, যত ধরনের ডেটা টাইপ আছে, প্রত্যেকটা সংজ্ঞা, বৈশিষ্ট্য, দোষ, গুণ। এবার এত ধরে ধরে ক্লাস যেহেতু আমাদের লিমিটেড সময় করা সম্ভব নয়, ওই জন্য প্রত্যেকটা বইয়ে তোমাদের যে প্র্যাকটিক্যাল বইগুলো আছে সেখানে আশা করি এগুলো সব আছে, এগুলো ওখান থেকে পড়ে নেবে। ঠিক আছে? প্রাইমারি ডেটা, তার দোষ গুণ, সেকেন্ডারি ডেটা, তার দোষ গুণ, সবগুলো পড়ার দরকার নেই। প্রাইমারি ডেটা, সেকেন্ডারি ডেটা এই দুটো ভালো করে পড়বে। আর কোয়ালিটেটিভ কোয়ান্টিটেটিভ ডেটার ডিফারেন্স, প্রাইমারি সেকেন্ডারি ডেটার ডিফারেন্স, স্পেশাল আর নন স্পেশাল ডেটার ডিফারেন্স, এই কটা ডিফারেন্সটা ভালো করে পড়বে। এই যে স্কেল অফ মেজারমেন্ট বললাম, কাকে নমিনাল ডেটা বলে, কাকে অর্ডিনাল ডেটা বলে, কাকে ইন্টারভ্যাল বলে, কাকে রেশিও বলে, উদাহরণ সহ পড়বে। প্যারামেট্রিক নন প্যারামেট্রিক জাস্ট 2 নম্বর বা 1 নম্বরের জন্য পড়লেই হবে, বেশি পড়া দরকার নেই। আচ্ছা, আজকে ক্লাসের লাস্ট আলোচনার বিষয় সেটা হচ্ছে কিছু ডেটার সঙ্গে রিলেটেড, যেহেতু স্ট্যাটিস্টিক্স এর মধ্যে আমরা এটা পড়ছি, স্ট্যাটিস্টিক্স এর আলোচনায় যে টার্ম গুলো আসে যেটা ডাইরেক্টলি রিলেটেড ডেটা, সেটা আমরা আলোচনা করি। সেটা হচ্ছে ভ্যারিয়েবল আর হচ্ছে অ্যাট্রিবিউট। ওকে, ভ্যারিয়েবল কাকে বলে? যে কোনো কোয়ান্টিটেটিভ ডেটা, যে কোনো কোয়ান্টিটেটিভ ডেটা সেগুলোকে আমরা ভেরিয়েবল বলবো। যেমন হাইট একটা ভেরিয়েবল, ওয়েট একটা ভেরিয়েবল, লেন্থ একটা ভেরিয়েবল। ঠিক আছে? এগুলো সব ভেরিয়েবল। মার্কস, পার্সেন্টেজ, যেটা পার্সেন্টেজে প্রকাশ করা করতে পারি, সেগুলো সব হচ্ছে ভেরিয়েবল। অর্থাৎ কোয়ান্টিটেটিভ ডেটা যেগুলো ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল ভ্যারি করে, চেঞ্জ হয়। অর্থাৎ আমার মার্কস আরেকজনের মার্কস আলাদা,
এখান থেকে মালদার দূরত্ব, ইংলিশ রথবাড়ির দূরত্ব, রথবাড়ি থেকে মানিকের বাড়ির দূরত্ব, রথবাড়ি থেকে বিশালের বাড়ির দূরত্ব, এদের ডিস্টেন্স গুলো বদলে যাচ্ছে। গৌড় কলেজ থেকে রথবাড়ির দূরত্ব, রথবাড়ি থেকে মালদা কলেজের দূরত্ব, রথবাড়ি থেকে উমেন্স কলেজের দূরত্ব, অর্থাৎ ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল বদলে যাচ্ছে, ভ্যারি করছে, এখান থেকে ভ্যারিয়েবল। এবং এই ভ্যারিটা সংখ্যায় ভ্যারি করছে, নট গুণগতভাবে, সংখ্যায় ভ্যারি করছে। এগুলো হচ্ছে আমরা ভেরিয়েবল বলতে পারি। ঠিক আছে, এই ভেরিয়েবল দু রকমের সাধারণত হয়ে থাকে, একটা হচ্ছে কন্টিনিউয়াস, আর একটা হচ্ছে ডিসক্রিট। কন্টিনিউয়াস কাকে বলছি? যখন যে ভ্যালুগুলো আমি পাচ্ছি সেই ভ্যালুগুলোর মধ্যে যে কোনো ভ্যালু বা যে কোনো মান আমি পেতে পারি। অর্থাৎ আমি লেন্থ মাপছি, আমি যদি লেন্থ মাপি, ঠিক আছে, সেক্ষেত্রে যে কোনো 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার এর মাঝে 1.1, 1.15, 1.155 অর্থাৎ যে কোনো ভ্যালু আসতে পারে, তাই তো? আমি যখন মাপছি যে কোনো মান আমি পেতে পারি, সেই জন্য এটাকে বলা হয় কন্টিনিউয়াস ভেরিয়েবল। আরেকটা হয় ডিসক্রিট ভেরিয়েবল। ডিসক্রিট মানে হচ্ছে ব্যবচ্ছিন্ন বা বিচ্ছিন্ন। কিরকম? সাধারণত কাউন্ট করি যেগুলো, বা এমন কিছু তথ্য আছে যেগুলো এক একটা নির্দিষ্ট ভ্যালুর এগেইনস্ট ভ্যালুই আমরা পাই, মাঝামাঝি কোনো ভ্যালু পাই না। যেমন আমি কাউন্ট বলতে নাম্বার অফ মেম্বার্স, সেটা ফ্যামিলি মেম্বার্স হতে পারে, যে কোনো পলিটিক্যাল পার্টির মেম্বার হতে পারে, বা যে কোনো ইভেন্টের বিভিন্ন গ্রুপের মেম্বার হতে পারে। কতজন করে মেম্বার আছে সেখানে সংখ্যা, 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, মাঝখানে 1.5 জন, 2.5 জন, এরকম তো হতে পারে না। অর্থাৎ সবসময় রাউন্ড ফিগারে ভ্যালু গুলো আসবে। এই ধরনের ভেরিয়েবল গুলোকে আমরা বলবো ডিসক্রিট ভেরিয়েবল। অর্থাৎ যত গণনা করি, যত কিছু সব হচ্ছে ডিসক্রিট ভেরিয়েবল। ঠিক আছে, এছাড়া নাম্বার অফ অ্যাক্সিডেন্ট, সেটাও গণনা করছি। এছাড়া আমাদের ইন্ডিয়াতে ট্রেন টিকিট, ট্রেনের যে টিকিট তার মূল্য আমরা জানি 5 টাকা, তারপরে 10 টাকা, তারপরে 15 টাকা, তারপরে 20 টাকা, মাঝে 6 টাকা, 7 টাকা, 8 টাকা, 5.5 টাকা, এরকম কোনো কনসেপ্ট নেই। তাহলে এটাকে আমরা ডিসক্রিট ভেরিয়েবল বলবো, এবং এখানে ওই অনুযায়ী ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন করব। আমরা কিন্তু এটাকে গ্রুপে ভাগ করবো না। ওকে, 5 থেকে 10, 10 থেকে 15 এরকম করবো না। তাহলে ডিসক্রিট কন্টিনিউয়াস হলো। আর কি? যখন আমরা কোরিলেশন বা সম্পর্ক আলোচনা করি, তখন ভেরিয়েবল দু রকমের হয়, একটা হচ্ছে ডিপেন্ডেন্ট, আর একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। ওকে, অর্থাৎ যে ভেরিয়েবলটা কারো দ্বারা নিয়ন্ত্রিত হয় না সে হয়ে যাবে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর যে অন্যের দ্বারা নিয়ন্ত্রিত হয় সে হবে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। যেমন আমি উদাহরণ হিসাবে তোদের পার্সেন্টেজ অফ মার্কস আর ক্লাস অ্যাটেন্ডেন্স, এই দুটো যদি পাশাপাশি রেখে তাদের মধ্যে সম্পর্ক দেখি, তাহলে দেখবো যে তোদের ক্লাস অ্যাটেন্ডেন্স হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, কারণ সে কারো দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে না, অর্থাৎ মার্কস দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে না। তাহলে ক্লাস অ্যাটেন্ডেন্স হয়ে গেল ইন্ডিপেন্ডেন্ট, আর ক্লাস অ্যাটেন্ডেন্স এর উপরে ভিত্তি করে ফাইনাল ইয়ার মার্কস তোরা পাবি, কারণ ক্লাস যত বেশি করবি, অ্যাটেন্ডেন্স যত বেশি হবে, ধরা হয় তোদের নলেজ বেশি হবে, তোরা মার্কস ভালো পাবি। তাহলে পার্সেন্টেজ অফ মার্কস বা ফাইনাল ইয়ার মার্কস, সেটা হয়ে গেল ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এইভাবে আমরা ভাগ করতে পারি। এই হয়ে গেল ভেরিয়েবল। আচ্ছা, আর অ্যাট্রিবিউট মানেই হচ্ছে বেসিক্যালি বৈশিষ্ট্য, অর্থাৎ বিভিন্ন যে ভেরিয়েবল আছে সেই ভেরিয়েবল গুলোর যে গুণগত বৈশিষ্ট্য প্রকাশ করে যে ডেটা, সেগুলোই হচ্ছে অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট বেসিক্যালি কোয়ালিটেটিভ ডেটা হয় বা নমিনাল ডেটা হয়। ওকে, যেমন নাম, গোত্র, বর্গ ইত্যাদি ইত্যাদি। আমি ধর গাছের লেন্থ পরিমাপ করছি, বা পাতার লেন্থ উইথ পরিমাপ করছি। এবার আমি সেই গাছের নাম, সেই গাছের লোকেশন, সেই গাছের যে সাইন্টিফিক নেম, সেই গাছ কোন বর্গের, কোন পরিবারের অন্তর্গত, সেগুলো যখন লিখছি, সেগুলো কিন্তু সব হয়ে যাচ্ছে অ্যাট্রিবিউট। বুঝে গেল? এই অ্যাট্রিবিউট দিয়ে কিন্তু কোনো স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস হয় না। অ্যাট্রিবিউট গুলো কি কাজে লাগে? আমরা যখন ট্যাবুলেশন করি, ট্যাবুলেশনের হেডিং গুলো লিখতে কাজে লাগে, খুব বেশি ক্লাসিফিকেশনের ক্ষেত্রে, আদারওয়াইজ আর কোনো কাজে লাগে না। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত থাক। পরের দিন আমরা ডেটা কালেকশনের মেথড গুলো পড়বো। আজকে কার কোনো জিজ্ঞাসা থাকলে বলো। আজকে আর ক্লাস হবে? হ্যাঁ, বুঝতে পারলাম না। আজকে আর ক্লাস হবে? রুটিনটা তো পেয়েছিস নিশ্চয়ই, ওখানে দেখ কোনো অন্য কোনো স্যারের ক্লাস আছে কিনা, যদি থাকে সেই স্যারের সঙ্গে কথা বল। প্রবীর স্যারের আছে স্যার 4টা থেকে 5টা। স্যার বলে দেবে, দেখবি।
ঠিক আছে? হ্যাঁ স্যার। ওকে। আর গুগল ক্লাসরুমে আমি প্রত্যেকটা টিচারই আলাদা আলাদা ক্লাস ক্রিয়েট করবে, সেখানে ঢুকলেই সেই টিচারের যাবতীয় ক্লাসের মেটেরিয়ালস, কোশ্চেন, হোমওয়ার্ক, অ্যাসাইনমেন্ট সব পেয়ে যাবে। তো আমি আমার লিঙ্ক কোডটা দিয়ে দেবো, তোমরা জয়েন করে নেবে। ঠিক আছে?